নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এক্সপ্লোরার হাবুস। আমি হাবুলাল। আজ আপনাদের কাছে হুগলির সুলতানগাছা জমিদার বাড়ির উপর একটি ছোট্ট প্রতিবেদন পেশ করব। চলুন আমার সাথে। আমরা ন্যাশনাল হাইওয়ে 2 অর্থাৎ ওল্ড দিল্লি রোড ধরে এগিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারটা আসছে, সেটা মগরা ঢুকবার কিছু আগে আর কি। এবার এই ফ্লাইওভারটা দিয়ে আমরা সোজা চলে যাব, বর্ধমানের দিকেও যাচ্ছে। আর একটা পোর্শন ডান দিকে বেঁকে আসাম লিঙ্ক রোড ধরছে, যেখান থেকে আপনি কাটোয়া যেতে পারবেন এবং কল্যাণী গেতেও যেতে পারবেন। দেখুন, ফ্লাইওভারের তলা দিয়ে আমরা যাচ্ছি, গিয়ে মগরা কাঁটাপুকুর মোড় অবধি যাব। তারপর ওখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। হ্যাঁ, আমরা মগরা কাঁটাপুকুর থেকে এবার মগরা স্টেশনের দিকে ঢুকছি। দেখুন, ডান দিকে স্টেশনে গিয়ে দেখা যাচ্ছে। মগরা স্টেশনে গিয়ে আমরা এবার আন্ডারপাস দিয়ে আমরা অপর পারে চলে যাব। হ্যাঁ, আন্ডারপাস দিয়ে আমরা ওপারে যাচ্ছি। এইবার আমরা এখানে মারিয়ার মোড় এসে পৌঁছবো। ওইখান থেকে সোজা বেরিয়ে যেতে হবে, গেলে পরেই সুলতানগাছা মোড় পড়বে। এই মারিয়ার মোড়, আমরা সোজা চলে যাব। নমস্কার, আমরা সুলতানগাছার জমিদার বাড়িতে এসেছি। উনি হচ্ছেন জমিদার বংশের লোক। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম গৌতম মুখার্জি। আমি এই জমিদার বংশের অষ্টম পুরুষ। জমিদার বংশের ওই ননীবাবুর সময় থেকে দুটো উইংস হয়, এক রাখাল মুখার্জি, একদিকে ননীগোপাল মুখার্জি। আমি ননীগোপাল মুখার্জির সাইডের অষ্টম পুরুষ আর কি। প্রথমে ঢাকায় আমাদের রাজত্ব ছিল, সেখানে রাজত্ব করতেন রাজা উদয় নারায়ণ। আজ থেকে প্রায় 450 বছর আগে মুঘলদের অত্যাচারে রাজত্ব হারিয়ে রাজা উদয় নারায়ণ এই সুলতানগাছা এসে জমিদারি পত্তন করে। এই জমিদারি পত্তন করার পরে ভালোই চলছিল। 3টে জেনারেশন পার হওয়ার পরে আবার জমিদারি চলে যায় খাজনা না দেওয়ার জন্য সরকারকে। ইংরেজ সরকার তখন আসে, তো একদম খুব খারাপ অবস্থা হয়। আমার একটি বাবার ঠাকুরদাদা, যিনি ননীগোপাল মুখোপাধ্যায়, যার নামে পাশে একটা গ্রামও আছে ওনার নাম অনুসারে, উনি এই পাশেই যে নারায়ণের ঘর আছে ওই ঘরটায় মাটির বাড়ি খড়ের চালে থাকতেন মা আর ছেলে। তো ওইখানে হঠাৎ আগুন ধরে সব পুড়ে যায়। আর ওই ভদ্রমহিলা, মানে আমার বাবার ঠাকুরদা ননীবাবুর মা, লোকের বাড়িতে মুড়ি টুড়ি ভেজে খেতেন। তা এতই মানে কষ্টে চলতো এরম সময়ে, তখন তো ইংরেজ শাসন। আরামবাগে উনি একজন জায়গিরদার এসেছিলেন ডট সাহেব বলে, তো আরামবাগে এনাকে চাকরিতে নেয়। তো উনি মোসাইবি করতেন তখন। আর সেই সময় হয়ে যায় প্রবল বন্যা, আরামবাগ তখন বন্যা হলেই ডুবে যেত। তা মোসাইবকে খাতাটা লিখবে কোথায় সেরকম জায়গা নেই, তখন ওই ননীবাবু নিজের পিঠটা পেতে দিয়েছিল, পিঠের ওপরে রেখে সাহেব লেখালেখি করেছিল। তারপরে সাহেব কি করলো, হঠাৎ দেশে দরকার পড়লো, গেল গিয়ে এনাকে লিখে দিয়ে গেল, আমি যতক্ষণ না আসবো, মানে পাওয়ার অফ অ্যাটর্নি টাইপের দিয়ে গেল আর কি। দিয়ে গেল যে আমি যতক্ষণ না আসবো সমস্ত এই জায়গার এই সম্পত্তি সব তোমার। পাশেই আয়মানা।
সমস্ত জমিদারিটা চালাতেন রাখাল বাবু। তো রাখাল বাবু কি করতেন, ওই দাদাকে বলতেন দাদা এটা সই করে দাও, দাদা ওইটা সই করে দাও, সই করে দিত, কোনো দেখতো না। এবার উনি ছিলেন খুব অত্যাচারী, প্রজাদের মানে অত্যাচার করত, প্রজাদের ঘরের বউকে নিয়ে চলে আসতো, নাচমহলে বাইজি নাচাতো। এখানে অনেক বড় একটা বাড়ি ছিল, মানে পুকুর হয়ে গেছে, ওটা আমাদের নাচমহল ছিল। পাশেই এই সামনেটাই ছিল খাঁচারি বাড়ি। তো ওইখানে তখন কি করলো, বললো দাদা সব সম্পত্তি তো আমার, তোমার না, সব লিখিয়ে নিয়েছে। তখন একমাত্র ছিল এই পাশে একটা গ্রাম আছে ননিপুর বলে, তখন ওই গ্রামটাতে সমস্ত প্রজাদের বললো তোমরা অত্যাচারিত হচ্ছ, তো তোমরা ওইখানে গিয়ে বাস করো। তখন প্রজারা কি করলো, ওই জায়গাটা ননিবাবু যেহেতু দিয়েছিল, ননিপুর বলে আখ্যা দিয়ে ওই জায়গাটা এখনো ননিপুর আছে, এখনো ওখানে। এখনো ওখানে গেলে ওখানকার পুরনো লোকেরা, আমাদের যে বংশের যারা যায় আমাদের দিকের, আমার ভাই আমি সব আমাদের খুবই সম্মান করে। এই হচ্ছে এখানকার ইতিহাস। তারপরে এরা এই অত্যাচার করতে করতে এরা ধ্বংসের দিকে চলে যায়, এদের আর কোনো কিছু প্রায় নেই বললেই চলে। এই হচ্ছে এখানকার ইতিহাস। নমস্কার। এই যে সুলতানগাছা জমিদার বাড়ির কথা আপনি বলছেন, এই যে বাড়িটা এখানে আমরা বসে আছি, এটা আপনি বলতে পারবেন এটা কত সালে তৈরি হয়েছিল? এটা সালটা সম্ভবত মনে নেই, তবে 350 থেকে 400 বছর আগে এটা তৈরি হয়েছিল। আগে। তো আর এই যে জায়গাটা, এখানে এখানে কি কোনো মনে হচ্ছে কোনো মন্দির বা ইত্যাদি? না, এটা দুর্গা দালান আমাদের। এইখানে দুর্গা দেবী বসতেন এইখানে, আচ্ছা, এইখানে বলি হতো, এই যে সামনের 4 চৌকো জায়গাটায়। এখানে বলি হতো? হ্যাঁ, আর এই যে পাশের দরজা দিয়ে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা আমাদের বোধন ঘর ছিল, এই জায়গাটায় বলি হতো আমাদের। আর এখানে একটা বড় সদর দরজা ছিল, আর এইখানে সমস্ত কিছু হতো। ওইখানটায় থিয়েটার হতো। ওইখানে থিয়েটার হতো? হ্যাঁ, ওইখানটায় ওই যে স্টেজ মতো করা রয়েছে, যেটা প্ল্যাটফর্মটা পড়ে রয়েছে, সব ভাঙা চলে গেছে, ভেঙে গেছে। এইখানটায় থিয়েটার হতো। এই হচ্ছে দুর্গাপূজা সব বড় ধুমধাম করেই হতো এখানে? ধুমধাম করে হতো, বলি হতো। সারা 4খানা 5খানা গ্রামের লোক এখানে খেত ওই 4-5 দিন ধরে। পাশে পুকুর আছে, সে পুকুর থেকে মাছ তোলা হতো, তুলে সমস্ত এই 4-5 দিন একবার এখানে সমস্ত লোকের হাড়ি বন্ধ হয়ে যেত একবার, একরকম। আর নাটক গানও হতো? হ্যাঁ, এখানে বাড়ির সব মেয়েরা ছেলেরা করতো এই জায়গাটাতে। এই জায়গাটায় বসে চণ্ডী পাঠ করতেন। এই যে আমার এইখানে যে টুপিটা রয়েছে, এই জায়গাটায় চণ্ডী পাঠ হতো। এখানে শেষ জমিদার কে ছিলেন? হ্যাঁ, শেষ জমিদার ছিলেন আমার বাবার জারতুতো কাকা, মানে গিরিধারী মুখোপাধ্যায় এখানকার শেষ জমিদার ছিলেন। যখন ওই 1955 সালে জমিদারি সত্ত্ব বিলুপ্ত হয়, বন্ধ হয়ে যায়, তার ঠিক আগে প্রায় 13-14 বছর মতো করেছিলেন। তখন উনি ওই বয়সেই ছিলেন, 25-26 বছর বয়সের ছিলেন।
তখন লাস্ট জমিদারি করেছেন। আচ্ছা, তারপরে আচ্ছা, যে শোনা যায় যে জমিদার বাড়ির এখানে অত্যাচারী ছিলেন, হুম। তো উনিও কি অত্যাচারী ছিলেন? না 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 না, উনি ওনার বাবা খুব অত্যাচারী ছিলেন, রাখাল দাস মুখোপাধ্যায়। রাখাল মুখোপাধ্যায় ছিলেন অত্যাচারী। ওরা কি করতো, কিরম অত্যাচার করতো, ধরুন কেউ বিয়ে করে আনলো, ওই প্রথম রাতটা ওই জমিদারের কাছে থাকতে হবে বউটিকে, এইরকম অত্যাচার। যার ফলে আমার বাপের ঠাকুরদাদা যে ননীবাবু আপত্তি করেছিলেন, এটা কি করছিস প্রজাদের, তখন ওই নিয়েই বিবাদ আমাদের সঙ্গে এদের। তখন ওই ননীবাবু কি করেছিলেন, ওনার নিজস্ব জায়গা ছিল ওই ননীপুর, বললাম একটু আগে, ওইখানে এই সমস্ত প্রজাদের নিয়ে গিয়ে বসিয়েছিলেন, যার জন্য এখনো ননীপুর বলেই ওই গ্রামটা খ্যাত। আচ্ছা, এটা তো দুর্গা দালান বললেন। হ্যাঁ, আচ্ছা, ওনাদের জমিদাররা কোথায় থাকতেন? থাকার জায়গাগুলো? থাকতাম আমরা এই যে কামান ঘর রয়েছে, মানে দুর্গাপুজোর অষ্টমীর দিন এখানে কামান দাগা হতো, এখানে একটা কামান থাকতো, আসুন এখানে, এটা এখান দিয়ে বের করে কামানটা দাগা হতো, হয়েছে। ও, কামান দাগে পুজো শুরু হতো? পুজো ওই অষ্টমী পুজো, সন্ধিক্ষণের পুজো শুরু হতো, এইখানে কামান থাকতো একটা, সেটা এখন মিউজিয়ামে রয়েছে, কলকাতা মিউজিয়ামে নিয়ে গেছে, আমাদের জ্ঞানেই আমরা দেখেছি এইখানটায় থাকতো। আচ্ছা, আমার এই 60-65 বছর বয়স, আমার জ্ঞানে দেখেছি এইখানে কামান দিয়ে কামান পুজো ছিল। হতো। হ্যাঁ, পুজো হতো কামান থেকে, এইখানে কামান দাগা হলে চতুর্দিকের গ্রামের তারপরে পুজো শুরু হতো আচ্ছা, এইখান থেকে। এইবার এই এই ঘরটায় আমাদের পুরোহিতরা থাকতেন, এই ঘরটায় থাকতেন আমাদের পুরোহিতরা, আচ্ছা, যারা এই দুর্গাপুজো করতেন, ওনারা বাঁকুড়া থেকে আসতেন, এই ঘরটায় থাকতেন। এখানে একটা ছবি ছিল, মানে আমাদের যিনি প্রথম পত্তন করেছিলেন রাজা উদয়নারায়ণের ছবি ছিল, ছবিটা দেখতে পাচ্ছি না আর। আমাদের বাথরুম ছিল এখানটায়, স্নান ঘর ছিল এখানটায়, ওইখানে স্নান ঘর ছিল? হ্যাঁ ওইখানটায়। ওইটা হচ্ছে আমাদের মেন গেট, ওইটা দিয়ে ঢোকা হতো, এইটা দিয়ে ঢোকা নয়। আচ্ছা, হ্যাঁ। আর এই যে জায়গা দেখছেন, এই যে পরবর্তী সময়ে ঢালাই দেওয়া, এখানটা পুরো গর্ত, এই জায়গাটা পুরো, এখান দিয়ে চেম্বার আছে, এই জায়গাটা দিয়ে। তলায় কি ছিল? এখানটা দিয়ে পাত কুয়া ছিল, পরস্পর কাঠের পাটাতন ছিল পুরো প্রত্যেকটা ল্যান্ডিং এ। আচ্ছা, একদম ওপর থেকে খুলে দিলে, এখানে রাত্রে এটা খুলে দেওয়া হতো, কোনো চোর ডাকাত তখন ব্যাপার ছিল তো, তো এইখানে ডাইরেক্ট চলে যেত। এখানে এখানে অনেক চোর ডাকাত পড়া আছে, সেটা চাপা পড়াই আছে এখনো, কোনোদিনও সংস্কার করা হয়নি। এটা ডাইরেক্ট একদম উপরে চলে গেছে 3 তলা অব্দি, ওই ল্যান্ডিং গুলো সব খুলে দেওয়া হতো। মানে আমার এই শেষ যিনি জমিদার ছিলেন, ওনার যে মেয়েরা, আমার পিসিমা হয়, ওদের ছেলে মেয়েরা যখন হলো দুরন্ত খুব, তখন এগুলোকে ঢালাই করে দেওয়া হলো। মানে যদি পাটা খুলে পড়ে যায়, ওকে তার তোলা যাবে না, ওই চৌবাচ্চার ভেতরে একটা বল আছে, বল যেই কিছু পড়বে বলটা ঘুরে যাবে, আর ওঠার কোনো স্কোপ নেই, বুঝতে পেরেছেন, যে কোনো একটা ইট ফেললেও ঘুরে যাবে, তলা দিকে চলে যাবে, যার জন্য ওটা ঢালাই করে দেওয়া হয়েছিল। এবার এইটা ওটা ছিল, এইটা লক্ষ্মীর ঘর ছিল, এখানটা লক্ষ্মীর ঘর ছিল, সব নষ্ট হয়ে গেছে একদম, আর যেতেও ভয় লাগছে। এটা লক্ষ্মীর ঘর আমাদের, এখানে লক্ষ্মী পূজা হতো এইখানটায়, লক্ষ্মীর ঘর এটা। একটু দেখি, তার মানে চোর, মানে কুয়ো ছিল বলছেন, তার মানে এটা বলা যায় যে সেই অন্ধকূপের মতো। হ্যাঁ 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 মানে লোকজনকে বলা যায় মারাই হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আর কিছু করার ছিল না কারোর। এইটা লক্ষ্মীর ঘর অ্যাকচুয়ালি, এইটা তলা দিকে সব বন্ধ করে দেওয়া আছে ইট ফেলে। একদম উপর দিকে দেখলে দেখা যেত তখন, এখন আর দেখা যাবে না, ঢালাই করে দেওয়া আছে। হ্যাঁ, এইটা দিয়ে আমরা উঠতাম, এরকম আরো 8-10টা সিঁড়ি নানান দিকে আছে ওঠার জায়গা, কিন্তু এইটা এখন এমনই ভগ্নদশা, প্রায় ওপরে ওঠা মুশকিল আছে, বেশি দূর না যাওয়াই ভালো হবে। হ্যাঁ, একবার ভগ্ন অবস্থায় আছে, এখানে না যাওয়াই ভালো হবে এখানে। মানে গাছের শিকড় সিঁড়ি দিয়ে নেমে এসছে, এসে ভেতরে প্রবেশ করে। 350 বছরের পুরনো বাড়ি তো বলছেন? 350 থেকে 400 বছর। এখানে পাঁচিল দিয়ে যে বন্ধ করা, এর ওপারে সে কি ছিল? এর ওপারে ছিল অস্ত্র ঘর, ওখানে আমাদের ওই লাঠি, সরকি, তরোয়াল, বন্দুক, এইসব বারুদ এই ঘরটায় থাকতো। এটা অনেক লম্বা বড় ঘর আছে, বন্ধ করে দেওয়া আছে। আর এইখানে আমাদের যে দারোয়ানরা এইখানে রাত্রে থাকতো, এই যে দারোয়ানদের এইটা অস্ত্র রাখার ঘর ছিল, এইটা দারোয়ানদের অস্ত্র রাখার ঘর ছিল সমস্ত এই জায়গাটা। এর সঙ্গে আবার দুর্গা দালানেরও যোগ আছে, দুর্গা দালানটাকে যাতে
ওখান দিয়ে জানলা টাইপের আছে, ওখান দিয়ে দুর্গা দালানটাকে ওরা সবসময় লক্ষ্য রাখতো। এই হচ্ছে এই অবস্থা, এখানে সাপ খোপ হয়ে গেছে। সাপের খোসল দেখো। এদিকে এদিকে কি ছিল? এইটা ছিল দুর্গাপুজোর সময় এখানে রান্না হতো। এই যে ভাঙা জায়গাগুলো দেখছেন, এখানেও একটা বড় বিল্ডিং ছিল, সেটা এইখানেই রান্না টান্না হতো এই 4-5 দিন ধরে, সমস্ত খাইতো। আর এই যে সামনের ঘরটা দেখছেন, ওইটা আমাদের গ্যারেজ ছিল, ওখানে গাড়ি থাকতো। আর ওইটায় কেয়ারটেকারও থাকতেন, তাদেরই কেয়ারটেকারের বংশানুক্রমিক লাস্ট জেনারেশন এখন এখানটাই বাস করে, ওদের আর তোলা হয়নি। এইটা দিয়ে সোজা গিয়ে পুকুর ছিল, যখন আর কি সাধারণভাবে প্রতিদিনের নিত্য যে রান্না হতো, এইটা রান্নাঘর ছিল এইটা। আর এই পুকুরের মাছ, যেটা বললাম না, মাছ টাছ সারা 4 দিন 5 দিন খাওয়ানো হতো। এই পুকুরে মাছ হতো 25 কেজি 30 কেজি করে মাছ হতো এই পুকুরে। এই পুকুরটায় সেই মাছ তো এখনো আছে? হ্যাঁ, এখন আছে, এখন অন্য লোকে কিনে নিয়েছে, ওরা চাষ করে, ছোট ছোট মাছ হয়। আচ্ছা, তখন কুড়ালে করে মাছ কাটা হতো আমাদের, টাঙি আর কুড়ালে করে, এত বড় বড় মাছ ছিল। 30 কেজি 35 কেজি মাছ হতো। এখনো চিন্তা করলে অবাক লাগে। দুর্গাপুজোয় খেতে বসেছি, সারা পাতে একটা মুড়োতেই ভর্তি হয়ে গেছে। এত বড় বড়, কত বড়! হ্যাঁ, নাতিকে আগে দেবে, আগে এখন দিত। কেয়ারটেকার থাকে। আর শেষ বংশধর কোথায় থাকেন? শেষ বংশধর বলতে এই জমিদারদের হ্যাঁ, আমরাই শেষ। আপনার শেষ? না, আমাদের ছেলেরা আছে আবার। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম প্রবীর ঘোষ। আমার এই বাড়ির পাশেই আমার বাড়ি, জমিদার বাড়ির পাশেই বাড়ি। এর সমস্ত কিছু সব দেখেছিলাম, এখন সব ভগ্নাবশেষে পরিণত হয়েছে। কারণ এদের তো আর ফ্যামিলি এখানে কেউ থাকে না, সবই কলকাতায় থাকে, চলে গেছে। কিন্তু এখন এদের সমস্ত আমরা সব পাশের জায়গা কিনে, এদেরই জায়গা কিনেছি, কিনে বাড়ি ফাড়ি করে বসবাস করছি। নমস্কার। আচ্ছা, আপনি বলুন। আচ্ছা, আপনারা তো জন্ম থেকেই সুলতানগাছাতে আছেন? হ্যাঁ, আছে। আচ্ছা, আপনারা এখানে দুর্গাপুজো দেখেছেন কখন? হ্যাঁ, দেখেছি। তখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন আমরা এখানে পুজো হতো। আমরা গেঞ্জি পরে এসেছি, এসে এদের গেট ছিল, আমাদের ঢোকার তো প্রবেশ ছিল না। তবে ওরা নিমন্ত্রণ নয়, আমরা ছোটবেলায় একটু আনন্দেতে যাই, ঠাকুর এসেছে, এখানে তো আশেপাশে ঠাকুর ছিল না, তখন এখানে একটাই পুজো হতো, কিন্তু ভিতরে প্রবেশ করার অধিকার আমাদের ছিল না। কারণ আমরা আগে কথা বলছেন, এটা মোটামুটি ধরুন আমি আজকে যখন ক্লাস 4-এ পড়ি, তারপরে আমি দেখেছি ক্লাস 4-এ পড়েছি, 5-এ দেখেছি, 6-এ দেখেছি। 6-এর পর আর আমার দুর্গাপুজো আর তার বন্ধ হয়ে গেল। তখন অটোমেটিক এখানে এরা সমস্ত এখান থেকে চলে গেল চন্দননগরে বাড়ি, কেউ কলকাতায় চলে গেল কাজের সূত্রে সব। তখন থেকে পুজো আর বন্ধ হয়ে গেল। তখন পুজো নমস্কার। আপনি তো সুলতানগাছে জন্ম থেকে আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম কৌশিক ভট্টাচার্য। এখানে জমিদার বাড়ি আপনারা দেখেছেন ছোট থেকে? হ্যাঁ, আমরা দেখেছি, ছোট থেকেই দেখে আসছি এরকম। আচ্ছা, আপনি বলুন। নমস্কার, আমার নাম অরুণ ঘোষ, গ্রামেই থাকি আর কি। এনাদের সাথে আমাদের অনেক আগে থাকতে পরিচয়, এবং এনাদের মেয়ের কাছে আমরা প্রাইভেটও পড়েছি। তখন সমস্ত চারমহল বাড়িও ছিল, এই সমস্ত আমাদের দেখা গেল। তারপর ওনাদের যে মানে আমাদের যে ছোটবাবু ছিলেন, নামটা আমরা ছোটদাদু বলতাম। হ্যাঁ, ওনার ছেলের নাম হচ্ছে অমিত মুখার্জি, উনি এখন কলকাতা বলে থাকেন। ধীরেন্দ্রনাথ মুখার্জি। হ্যাঁ, ধীরেন্দ্রনাথ মুখার্জি। যে এখানে কেউ থাকেন না, এখানে এখন এখানে কেউ থাকে না। এখন আমাদের বর্তমানে কেউ থাকে।
আচ্ছা, আপনার এই জি। বাড়ির সম্বন্ধে একটা কথা জিজ্ঞাসা করি। এখানে এসে শুনলাম এখানে নাকি এই বাড়িটা ভুতুড়ে বাড়ি। এর কোনো কি ভিত্তি আছে কোনো? না না, না, না। ভুতুড়ি বাড়ি বলে কথা নয়। এখানে এখন কেউ থাকে না, না থাকলে যেটা হয় সবাই মিলে সব আসে, একটু বসে গল্প করে। এই যে ভুতুড়ি বাড়ি বলে এটা কিছু ব্যাপার নয়, আদৌ সত্যি ভুতুড়ি বাড়ি নয়। এখন সব কেউ থাকে না, এসব বসে এইসব এরকম হয়ে আছে। তোমার নাম কি? নাম রঙ্গন ভট্টাচার্য। রঙ্গন ভট্টাচার্য। এখানেই তোমার বাড়ি? হ্যাঁ, এই আশপাশেরই গ্রামে। ছোট থেকেই তুমি এখানে গিয়ে দেখছো না? হ্যাঁ, দেখছি। তা আগে কোনোদিন এখানে ভেতরে ঢুকেছিলে? না না, ঢুকিনি, এই প্রথম। এই প্রথম? তা ঢুকে তুমি কি বুঝলে? না, এটা ঢুকে দেখলাম অনেক পুরনো, কথা বলো। অনেক ইতিহাসে ভরা একটা বাড়ি। আমার নাম সঞ্জয় সিংহ, আমার এখানেই বাড়ি, এই পাশেই। আমরা ছোটবেলা থেকেই এখানে এরামই দেখে আসছি, এরম ভাঙাচোরা সবই। আমরা ভালো কিছু দেখিনি এর মধ্যে। আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা ঠিক পেতে পারেন। বিপদসংকুল সিঁড়ি পেয়ে আমরা দোতলার বারান্দা দিয়ে ছাদে প্রবেশ করলাম। ছাদে প্রবেশ করে মানে পুরো অবাক হয়ে গেলাম, কি অবস্থা! হ্যাঁ, পুরো জঙ্গল, গাছ গাছড়িতে একদম পুরো ছাদ ঢেকে গেছে, ছাদের বিন্দু মাত্র আর দেখা যাচ্ছে না, খুবই করুণ অবস্থা।
দোতলার বারান্দা থেকে দৃশ্যমান এই মন্দিরগুলিকে দেখাবার চেষ্টা করছি, যা অধিকাংশই ভেঙে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন পুরো ভেঙে একদম শেষ হয়ে গেছে, কিছু অবশিষ্ট এখনও রয়ে গেছে। বড় বড় গাছপালা তার শিকড় ইয়েতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে এখনো মন্দিরের দেওয়ালটা কোনো রকমে অবশিষ্ট হয়ে রয়েছে, সেটাই দেখা যাচ্ছে। আমরা এখন জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করেছি। অন্দরমহলে এই যে উঠান, হ্যাঁ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বড় বড় গাছের ঝুড়ি কিভাবে নেবে এসে পুরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, সেটা উপলব্ধি করতে পারছেন। কি ভগ্নদশা, কি অবস্থা এসে দাঁড়িয়েছে। আমরা অনেক কষ্টে এই ঘরটির সামনে এসে উপস্থিত হয়েছি। কি করুণ দশা দেখুন, একবারে 3 তলা থেকে ছাদ মানে মেঝে সব ভেঙে পড়ে গেছে এবং গাছের সারি একদম ঝুড়ি বেয়ে নেমে এসে একদম মাটি স্পর্শ করেছে। সাংঘাতিক করুণ অবস্থা। এক সময় এই আলো ঝলমলে ঘরগুলো আজকে কি করুণ পরিণতি, ভাবতেই অবাক লাগে। হাড়গোড় মাথা সব কিছু পাওয়া যায়, বহু বহু গল্প শোনা, বহু গল্প শোনা। এখনো মনে হয় এইখানে যদি গর্তটা খোঁড়া হয়, এখানে মানুষের হাড়গোড় মাথা সমস্ত কিছু পাওয়া যাবে। শুধু বিশেষ করে এরা বেশি অত্যাচার করতো মহিলাদের, একদম হিংস্র। এই সিঁড়িটা তাহলে কিসের? এটা উপরে, এইটা এই দিকটা যাওয়া, এইটা আচ্ছা, 3 তলা বিল্ডিং, এদিকটা 2 তলা, এদিকটা 3 তলা। একটা গা ছমছম পরিবেশ অবশ্যই আছে, তাই বলে ভূত প্রেতের আস্তানা বলে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা আমি পাইনি। ঝমঝম মুষলধার বৃষ্টিতে যখন আমরা বাজের আওয়াজ ভয় করি, বাজ পড়ার আওয়াজের ভয় করি, তেমনি এই গা ছমছম পরিবেশে আমরা হয়তো ভূত প্রেতের উপস্থিতি অনুভব করি। এইভাবে হন্টেড প্লেস বলে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। ছোট বড় নানান ঘর। আমি জানি না এত বড় বাড়ি ঘর, আমি জানি এই সামনে থেকে দেখি তো বাবা। দেখ, তাহলে তোদের পাড়ার মধ্যে এত বড় একটা সম্পদ লুকিয়ে রয়েছে, আমি তো যার কোনো ইতিহাস পাইয়ে তোদের। আমি ভাবি এই অমুক কিছু, আসি না, গুরুত্ব দিই না। হ্যাঁ, না এই জিনিসই যখন আমার তোর পাশের লোক, আশেপাশের লোকজন দেখবে বা দেখবে, তখন তাদের আগ্রহ বাড়বে। আগ্রহ জানবে, জানেই না অর্ধেক লোক। হ্যাঁ, দূর থেকে তাকিয়ে ও ভাঙাতে বা বাড়ি কি করবে অমুক কিছু, গুরুত্ব দেয় না। পরিশেষে একটাই কথা বলি যে হুগলি জেলার সুলতানগাছার জমিদার বাড়ির বর্তমান অবস্থা চাক্ষুষ দর্শন করুন এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যকে স্মরণ করুন। এখানে আসার বিশদ বিবরণ আমার ভিডিওর মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন। যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরেকবার অনুরোধ করব সাবস্ক্রাইব ও কমেন্ট করার জন্য। সবাই ভালো থাকবেন। জমিদারদেরই ছিল দিঘিটা, এটা দিঘি, এইটা এখন ভাগ হয়ে গেছে। এই বাড়ি লাগোয়া এই দিঘিটা এই জমিদারদের,
ছিল। তো বর্তমানে এটাই মাছ চাষ হচ্ছে তো? বর্তমানে এটা মাছ চাষ হচ্ছে। এখন তো সেই মাছের ভাগ কারা নিচ্ছে? মাছের ভাগ যারা কিনে নিয়েছে? যারা কিনে নিয়েছে সবই চলে গেছে আস্তে আস্তে, তো এরকম চলে আছে এখনো অনেক কিছু, এদের তো অসীম কৃপা ভগবানের এখন সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা বাড়ির লাগোয়া এই দিঘিটা এই বাবুদেরই ছিল। বর্তমানে এখন সব চলে গেছে অপরের হাতে, এরা কিনা ফিনে নিয়েছে, মাছ চাষ করছে তারা, একটা সময় তাদের ছিল। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ শ্রী গৌতম মুখার্জি মহাশয়ের কাছে, যিনি এই জমিদার বংশের সপ্তম পুরুষ এবং উনি ওনার মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের এই জমিদারির সমস্ত ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। ইনি সমীরণ দে, ইনি সঞ্চালকের ভূমিকায় কাজ করেছেন, ধন্যবাদ জানাই ওনাকে। ইনি প্রবীর ঘোষ মহাশয়, ইনিও আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন, স্থানীয় বাসিন্দা, ধন্যবাদ ওনাকে জানাই।